অন্তিম যাত্রা। এনএইচ রোডের ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে একটা সরকারি বাস। ঘড়িতে তখন রাত্রি 10টা পেরিয়েছে। বাসের মধ্যে আমরা মোটে 5 জন লোক। তার মধ্যে একজন তো বাসের ড্রাইভার আর আরেকজন কন্ডাক্টর। যাত্রী বলতে আমি ছাড়া আর একটা মহিলা আর একটা বয়স্ক করে ভদ্রলোক। প্রথমে তো সবকিছু ঠিকঠাকই ছিল। সমস্যাটার সূত্রপাত হলো একটা ঘুম নেওয়ার পর থেকে। বাসটা একটা ফাঁকা ময়দানের মাঝে বয়ে চলা রাস্তার মধ্যে দিয়ে ছুটে চলে যাচ্ছে, আর হঠাৎ করে পরিবেশটা কেমন জানি পাল্টে গেল। এক কথায় বলতে গেলে ভুতুড়ে গা ছমছমে পরিবেশ। এখন থেকে প্রায় ঘন্টাখানেক আগে আমি অফিস থেকে বেরিয়ে ভাড়ার বাড়ি যাচ্ছি। হঠাৎ আমার পকেটে থাকা ফোনটা বেজে উঠল। আমি ফোনটা বার করে বললাম, হ্যালো। ফোনের উল্টো পাশ থেকে আওয়াজ আসলো, আমি মদনদা বলছি রে। হঠাৎ করে কাকিমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমরা পাড়ার কয়েকটা ছেলে মিলে কাছের হাসপাতালে কাকিমাকে ভর্তি করে দিয়েছি। তবে ডাক্তার দেখে বললেন 3rd স্ট্রোক। হাতে মাত্র আজকের রাতটাই রয়েছে। আমাদের শত চেষ্টাও বৃথা। চেষ্টা করেও কোনো লাভ নেই। এবার শুধু আমাদের কাছে ওনাকে বিদায় জানানো ছাড়া কোনো উপায় নেই। তুই কাকিমার একমাত্র ছেলে। কাকিমা তোর মুখ চেয়েই হয়তো শান্তিতে মরতেও পারছে না। তুই যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে চলে আয়। কথাগুলো শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল ফুটপাতের কাছে নর্দমায়। পড়া মাত্রই ফোনটা নোংরা জলে ডুবে গেল। আমি ফোনের মায়া না ভেবে মায়ের কথা ভেবে দৌড় দিই ভাড়ার বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আমার বোলপুর গ্রামে, কিন্তু আমি কর্মসূত্রে কলকাতায় থাকি। আমার যখন 5 বছর বয়স, বাবা সংসারের মায়া কাটিয়ে পরলোক গমন করেন। অনেক কষ্ট করে কোলে পিঠে করে মা আমাকে মানুষের মতো মানুষ তৈরি করেছেন। আমি মাত্র 3 মাস হলো চাকরিতে ঢুকেছি। বেতন বেশ ভালোই। মাস গেলে 30,000 টাকা বর্তমান বাজারে মন্দ না। আমি একটা লোকের বাড়িতে ভাড়ায় থাকি। মাকে নিয়ে এসে রাখার অনেক ইচ্ছে থাকতেও আমি পেরে উঠি, কারণ আমি ছাড়াও সেই একটাই রুমে আরও 2 জন ছেলে থাকতো। আমি ভেবেছিলাম কয়েকটা মাস গেলে লোন করে একটা ফ্ল্যাট কিনে নেব, মাকে সেখানে এনে রাখবো আর সেবা শুশ্রূষা করব। তাই একটা দালালের সাথে ইতিমধ্যেই আমার যোগাযোগ হয়েছে। কিছু টাকা তাকে অগ্রিম দিয়েও রেখেছি। এবার দৌড়াতে দৌড়াতে আমি গিয়ে পৌঁছলাম ভাড়ার বাড়িতে। গিয়ে দেখলাম আমার রুম পার্টনার 2 জনের মধ্যে কেউ নেই। তাই কাউকে কিছু না বলে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি সেখান থেকে। পাড়ার মোড় থেকে একটা ট্যাক্সি ধরে সোজা গিয়ে পৌঁছাই শিয়ালদা বাস স্ট্যান্ডে। আমি ট্যাক্সিওয়ালাকে ভাড়াটা মিটিয়ে একটা বোলপুর বাসের ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, দাদা, এখন বোলপুর যাওয়ার বাস কখন আছে? তিনি আমাকে উত্তর দিলেন, আরে তোমার তো দেখছি সোনায় বাঁধানো কপাল। এখন রাত্রি 9টা বেজে গিয়েছে। অন্যান্য দিন এই সময় বাস থাকে না। বোলপুর যাওয়ার লাস্ট বাস শিয়ালদা থেকে রাত 8:40-এ ছেড়ে চলে যায়। কিন্তু আজকে রাস্তা অবরোধের কারণে এখনও বাসটা ছেড়ে উঠতে পারেনি। ওই যে দেখো একটা সাদা রঙের সরকারি বাস দাঁড়িয়ে আছে, সেটাই বোলপুর যাবে। কিন্তু এবার মনে হয় ছেড়ে দেবে। তুমি দেরি না করে জলদি গিয়ে উঠে পড়ো। এমনিতেই লাস্ট বাসে ভিড় হওয়াটাই স্বাভাবিক। আর বোলপুর এতটা রাস্তা দাঁড়িয়ে যাওয়া সম্ভব না। যাও গিয়ে সিট ঘিরে বসে পড়ো। আমি সেই দাদাকে ধন্যবাদ জানিয়ে এসে উঠে পড়ি বাসে। উঠে দেখি ভালোই প্যাসেঞ্জার, মাত্র হাতে গোনা 2টো সিট ভর্তি হতে বাকি রয়েছে। তাই আমি দেরি না করে একটা সিট ঘিরে বসে পড়ি। তার কিছুক্ষণ পরেই একটা মহিলা এসে পাশের সিটটাতে বসে পড়লেন, আর বাসটাও এবার চলতে শুরু করলো। আমি জানালার বাইরের দিকে তাকিয়ে ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি, আমার মা যেন আমার কোলে শান্তিতে মাথা দিয়ে মরতে পারে। আমি এতক্ষণ কোনো দিকে লক্ষ্য করেছিলাম না, কিন্তু কন্ডাক্টর টিকিট করতে আসতেই আমি টাকাটা বার করে তাকে দিতে গিয়ে চোখ পড়ল পাশে বসা মহিলাটার দিকে। ওনার পরনে একটা কালো বোরখা, মাথা থেকে পা অবধি পুরোটাই ঢাকা, শুধু চোখটুকু দেখা যাচ্ছে ওনার। ওনার চোখের দিকে তাকাতেই দেখি উনি আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছেন। আমি কোনো কিছুটাকেই সেইভাবে পাত্তা দিলাম না। টিকিট কাটা হয়ে যেতেই জানালার বাইরে মুখ বার করে পরিবেশের দিকে দেখতে থাকি। হঠাৎ শান্ত আকাশে হঠাৎ করে ঝড় উঠে গেল, আর বিদ্যুৎ চমকাতে আরম্ভ করল। আমি জানালার কাঁচটা নামিয়ে দিয়ে পেছনে ঠিক দিয়ে আরামে শুয়ে পড়ি। শুয়ে থাকতে থাকতেই কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ বাসের মধ্যে একটা ঝাঁকুনি অনুভূত হলো। ঝাঁকুনিতে পুরো বাসটা কেঁপে উঠল। আমার ঘুমটাও ভেঙে গেল। আমি বুঝতে পারলাম যে বাসটা নিশ্চয়ই কোনো একটা বড় গাড্ডায় পড়ে গিয়েছিল। তারপর একটা জিনিস দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ আগে বাসটাতে যাত্রী পুরো ভরে ছিল, এত তাড়াতাড়ি সব প্যাসেঞ্জার নেমে পড়ল। তারপর আমি জানালার কাঁচটা তুলতেই দেখি পুরো ঘন অন্ধকার আর নিস্তব্ধতা।
শুধু কানে দু একটা পোকার ডাক আসছে আর বাসের ছুটে চলার শব্দ। আমি পাশ ফিরতেই দেখি আমার পাশে বসা মহিলাটা এখনো রয়েছে, আর তিনি আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি ওনাকে এবার প্রশ্নটা করেই ফেললাম, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে রয়েছেন কেন? আপনার কি চাই? এই তো এতক্ষণ এটাই শুনতে চাইছিলাম, আমার তোকে চাই। বলেই তিনি মুখের ঢাকাটা সরিয়ে দিলেন। ওমা, এ কি? তার পুরো মুখটা পোড়া, চামড়াগুলো যেন এখনো গলে গলে পড়ছে। দেখে মনে হচ্ছে যেন তার মুখে একটু আগেই অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে। আমি ভয়ে সিট থেকে উঠে দাঁড়িয়ে পড়লাম। এবার যেটা দেখলাম সেটা দেখে তো আমার চক্ষু চড়ক গাছে ওঠার মতো অবস্থা। আমার ঠিক উল্টো পাশের সিটে যেই বয়স্ক লোকটা বসেছিল তার শরীর থেকে মাথা গায়েব। ড্রাইভার দেখি স্টিয়ারিং থেকে হাত ছেড়ে দিয়ে কন্ডাক্টরকে নিয়ে গেটের গোড়ায় দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার দিকে তাকাতেই ওরা দুজনেই চলন্ত বাস থেকে ঝাঁপিয়ে পড়ল। আমি তখন ভাবছি এবার আমার কি হবে, আমাকে কে বাঁচাবে? তখনই সেই বয়স্ক লোকটার মাথাটা জানালার বাইরে থেকে এসে আমায় বলে উঠল, এই দিকে লাফিয়ে পড়ো যদি বাঁচতে চাও। আমিও তার কথা শুনে জানালার দিকে লাফিয়ে দিই, আর আমার শরীরটা খণ্ড খণ্ড হয়ে যায়। আমার রক্তে পুরো রাস্তাটা লাল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ মুখের ওপর কেউ যেন এক বোতল জল ঢেলে দিল। আমি ধিম পেরিয়ে উঠে গেলাম। আর কিছু বুঝেই উঠতে পারছিলাম না। হ্যাঁ করে পাশের মহিলাটার দিকে তাকিয়ে থাকি আর বলে উঠি, তুমি সরে যাও, তুমি মানুষ না, তুমি অন্য কিছু। আমার মৃত্যুর জন্য তুমি দায়ী। আরে কি সব আলতু ফালতু বিড়বিড় করছেন মনে মনে? উঠে পড়ুন, আপনার স্টপেজ চলে এসেছে। তখন ধরে ডেকেই চলেছি, সারা দেওয়ার নাম গন্ধ নেই, তাই তো জল ঢালতে বাধ্য হলাম। আপনি জানেন আপনার জন্য কতক্ষণ ধরে বাসটা বোলপুরেই দাঁড়িয়ে রয়েছে? এবার নেমে আমাদের উদ্ধার করুন, আমাদেরও তো বাড়ি আছে নাকি? আপনার জন্য আমাদের পৌঁছতে 10 মিনিট সময় বেশি লাগবে। আমি কিছু বুঝতে না পেরে ব্যাগটা নিয়ে নেমে দৌড় মারি হাসপাতালের উদ্দেশ্যে। তবে একটা কথা তো বুঝতে পারলাম যে সেই ঝাঁকুনি থেকে পরবর্তী সমস্ত ঘটনাটাই আমার দুঃস্বপ্ন ছিল। আমি হাসপাতাল পৌঁছাতেই দেখি মা দিব্যি উঠে বসে কথা বলছে ডাক্তারের সাথে। আমি যেতেই ডাক্তারবাবু বলে উঠলেন, মিরাকেল হয়ে গেছে, আপনার মা এখন একদম সুস্থ। এই যাত্রায় ভগবানই ওনাকে বাঁচিয়ে দিয়েছেন। আমার মাথায় একটা কথা ঘুরছে তখন, হয়তোবা যাকে আমি মানুষ না ভেবে সন্দেহ করছিলাম সেই হয়তো ভগবান ছিল। এটা তো ঠিক, চোখে দেখা সব কিছু সত্যি হয় না, আর সব সত্যি আমাদের চোখে পড়ে না।